রান্নাঘরে রান্না করছিল রিয়া। সেই সময় কলিং বেল বেজে ওঠে। রিয়া গিয়ে দরজা খুলে দিতেই দেখে ডেলিভারি বয়ের পোশাকে দাঁড়িয়ে আছে ওর এক্স বয়ফ্রেন্ড রিফাত। রিয়া অবাক কণ্ঠে প্রশ্ন করল, তুমি এখনো ডেলিভারি বয়ের কাজ করো? রিফাত স্বাভাবিকভাবেই বলল, এর থেকে বেশি যোগ্যতা আমার আছে নাকি? রিয়া স্মিত হেসে প্রশ্ন করল, বিয়ে করনি? রিফাত মৃদু হেসে বলল, না করিনি, তুমি তো করেছ। আর তোমাকে দেখে মনে হচ্ছে অনেক সুখী আছো। রিয়া কিছুটা বিরক্তি ভাব নিয়ে বলল, আর সুখ সুখ জিনিসটা আমার কপালে নেই গো। রিফাত অবাক হয়ে প্রশ্ন করল, কেন, কি হয়েছে? রিয়া হেসে হেসে বলল, সব কথা কি বাইরে দাঁড়িয়ে বলবে নাকি? ভেতরে এসো। রিয়া রিফাতের হাত ধরে ড্রয়িং রুমের সোফায় বসিয়ে দিয়ে নিজেও ওর পাশে বসে। রিফাত শান্ত কণ্ঠে বলল, এবার বলো, কি সমস্যা তোমার? রিয়া হতাশার কণ্ঠে বলল, সব দিক থেকে আমি অসুখী। বিয়ের আগে না পেয়েছি আমার পরিবার দিয়ে সুখ, আর বিয়ের পর না পেলাম স্বামী দিয়ে সুখ, না পেলাম শ্বশুর শাশুড়ি দিয়ে সুখ। অশান্তি ছাড়া কিছু পেলাম নেই জীবনে। রিফাত অবাক স্বরে প্রশ্ন করল, আমাকে একটু পরিষ্কার করে বলবে কি সমস্যা? রিয়া বিরক্তির কণ্ঠে বলল, তোমার সাথে সম্পর্ক থাকাকালীন কত ভালো ছিলাম। তুমি আমার সব ভালো লাগা, খারাপ লাগা, পছন্দ অপছন্দের দিকে খেয়াল রাখতে। আর বাবা মা জোর করে যার সাথে বিয়ে দিল তার সাথে শুধু টাকাটাই আছে, আমার দিকে কোনো খেয়ালই নেই তার। সারা দিন আর রাতের অর্ধেক সময় অফিসেই থাকে, কাজ করে বাসায় ফিরে নিজের মতো ঘুমিয়ে যায়। আমাকে একটুও সময় দেয় না। কখনো এসব নিয়ে কিছু বলতে গেলে জ্ঞান দেয় যে কাজ না করলে এত টাকা আসবে কি করে, ভবিষ্যৎ সুন্দর হবে কি করে, কত কিছু। আমার বর্তমানকে অসুন্দর রেখেছে, সেই বিষয়ে খেয়ালই নেই। আবার ভবিষ্যৎ সুন্দর করার কথা বলে। যত সব বিরক্ত লাগে। সারাদিন বাসায় বসে থাকি, কাজের মেয়ের মতো সংসারের সব কাজ করতে হয়। আবার আমার শাশুড়িমা বিয়ের পর থেকে দেখে এসেছি প্যারালাইজড রোগী হয়ে বিছানায় পড়ে আছেন। তার সব খেয়ালও আমাকেই রাখতে হয়। এক রাজ্যে বাবার বাড়িতে গিয়ে কাটিয়ে আসবো, সে সুযোগও হয়ে ওঠে না এই বুড়ির জন্য। দিনকে দিন সব কিছু অসহ্য হয়ে উঠছে রিফাত। রিফাত শান্ত কণ্ঠে বলল, তোমার হাজব্যান্ডকে বলনি কাজের মহিলা রাখার জন্য, বা তার মায়ের সেবা যত্ন করার জন্য একজন নার্স রাখতে? রিয়া সশব্দে হেসে উঠে বলল, বলেছিলাম। উত্তরে কি বলেছিল জানো? বিয়ে করে বউ এনেছি বাসায় কাজ আর মায়ের দেখাশোনা করার জন্য। কাজের মেয়ে রাখতে যাবো কেন? কাজের মহিলারা কাজে ফাঁকি দেয় অনেক, কিন্তু টাকা নেওয়ার সময় এক পয়সা ছাড় দেয় না। নার্স মায়ের সেবা যত্ন করবে না ঠিকমতো, তাই সব কাজ আমাকেই করতে হবে। ইচ্ছে করে ডিভোর্স দিয়ে দু চোখ যেদিকে যায় সেদিকে চলে যায়। রিফাত শান্ত কণ্ঠে বলল, এমন ইরেসপন্সিবল লোকের সাথে সংসার না করাই ভালো। রিয়া মলিন কণ্ঠে বলল, মুখ দিয়ে তো বলতেই পারি চলে যাব, থাকবো না, কিন্তু করতে তো পারি না। এখান থেকে চলে গেলে কোথায় থাকবো, কি করব? বাবার বাড়িতে তো জায়গা হবে না। তুমি চাইলে আমার সাথে বাইরে ঘুরতে যেতে পারো মাঝে মধ্যে। রিয়া মলিন কণ্ঠে বলল, বাইরে তো যেতে পারবো না। তোমার যদি কোনো সমস্যা না থাকে তাহলে সময় করে বাসে এসো, তোমার সাথে কিছু সময় গল্প করলে ভালো লাগবে। রিফাত হাসি মুখে বলল, ঠিক আছে আসবো, কিন্তু আমি যখন আসবো তখন যদি তোমার হাজব্যান্ড থাকে? রিয়া মৃদু স্বরে হেসে বলল, তুমি আমাকে তোমার ফোন নাম্বার দাও, আমার হাজব্যান্ড যখন থাকবে না তোমাকে বলবো, তখন তুমি এসো। আর আমার শাশুড়ি তো কোনো কথাও বলতে পারেন না, তাই তাকে নিয়ে কোনো সমস্যা নেই। রিফাত আর রিয়া ওদের ফোন নাম্বার আদান প্রদান করে। রিফাত চলে যায়। রিফাত চলে যাওয়ার পর ঘরের বাকি কাজ শেষ করে সালমা বেগমের ঘরে ঢুকতেই বিশ্রী গন্ধ পেয়ে নাকে হাত দিয়ে ভেতরে এসে রাগী স্বরে বলল, সামান্য কিছু সময় ঘর আসতে পারি না, আর এর মধ্যে কাপড় বিছানা সব নষ্ট করে ফেলেছেন। আজ আর আমি কিছু পরিষ্কার করব না, এইভাবে রাখবো আপনাকে, নয়তো আপনার শিক্ষা হবে না। বিছানা সজ্জা হয়ে আছেন, আমার জীবনটা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিলেন। এত মানুষ মারা যায়, আপনার মৃত্যু হয় না? সত্য সব। কথাগুলো বলে সালমা বেগমের রুম থেকে বেরিয়ে গেল। সালমা বেগম নীরবে চোখের পানি ফেললেন। রাতের বেলা সুজীব অফিস থেকে ফিরে খাবার খাওয়ার পর সালমা বেগমের রুমের দরজায় দাঁড়াতেই বিশ্রী গন্ধ পেয়ে ছুটে সালমা বেগমের কাছে গেলেন। বুঝতে পারলেন সালমা বেগম কাপড় নষ্ট করেছে। সজীব রাগী স্বরে রিয়াকে ডাকল, রিয়া, রিয়া, এই রিয়া, কোথায় তুমি? রিয়া ছুটে এসে সালমা বেগমের ঘরে এসে বলল, কি হয়েছে, এভাবে ডাকছো কেন? সজীব রাগী স্বরে বলল, আম্মা যে নিজের পোশাক আর বিছানা নষ্ট করেছেন সেদিকে খেয়াল রেখেছিলে তুমি? সারাদিন ধরে বাসায় থেকে করোটা কি? আম্মা সঠিকভাবে খেয়াল রাখতে পারবে না, বললেই তো পারো একজন নার্স রেখে দিতাম। রিয়া ঠোঁট বাঁকিয়ে ন্যাকা স্বরে বলল, ওনাকে কিছু সময় আগেই রাতের খাবার খাইয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম তুমি আসবে, খাওয়া শেষ করে ওনার বাড়তি কাজগুলো শেষ করব। কিন্তু এর মাঝে যে উনি কাপড় বিছানা সব নষ্ট করবেন বুঝতে পারিনি সজীব। আর নার্স রাখার কী দরকার?
আমি ওনার যথেষ্ট খেয়াল রাখি। মানুষ মাত্রই তো ভুল, বলো? মাঝে মধ্যে ভুল হতেই পারে। এরপর থেকে আরও সচেতন হওয়ার চেষ্টা করব। সজীব শান্ত কণ্ঠে বলল, এখন দ্রুত মায়ের পোশাক আর বিছানা পরিষ্কার করে দাও। বেশি সময় এভাবে থাকা তার শরীরের জন্য আরও ক্ষতিকর হবে। সজীব রুম থেকে বেরিয়ে গেলে রিয়া বিরক্তি নিয়ে কোনো রকমে সব কিছু পরিষ্কার করে দিল। পরের দিন রিফাত আসলে রিয়া রিফাতকে নিয়ে নিজের ঘরে আসে। রিয়া রিফাতের হাত ধরে বলল, রিফাত, আমার এখানে থাকতে একদমই ভালো লাগে না। আমাকে তোমার সাথে নিয়ে চলো না? সব ছেড়ে ছুড়ে অনেক দূরে চলে যাব। রিফাত স্মিত হেসে বলল, তুমি তো জানো আমার সামান্য আয়, যা দিয়ে আমার নিজের খরচ চালানোই মুশকিল হয়ে যায়। তোমাকে নিয়ে কোথায় যাব? ভালো থাকতে গেলে টাকার প্রয়োজন আছে, যা আমার কাছে নেই। তার থেকে ভালো হয় তুমি কষ্ট করে এখানে মানিয়ে থাকো। আমি প্রতিদিন আসব তোমাকে সময় দিতে। রিয়া রিফাতের কাঁধে মাথা রেখে বলল, ঠিক আছে, তুমি যেমন বলবে তেমনই হবে। রিফাত চলে গেলে রিয়া স্যুপের বাটি হাতে নিয়ে সালমা বেগমের ঘরে আসে। রিয়া সালমা বেগমের পাশে বসে স্যুপ খাইয়ে দিতে দিতে বলল, জানো না মা, আমি নিজেকে অনেক লাগি মনে করি। একদিক থেকে নিজের শাশুড়ি মায়ের কাছে এক্স বয়ফ্রেন্ডের সাথে আবারও নতুন সম্পর্কে জড়ানোর বিষয় নিয়ে অনায়াসে কথা বলতে পারছি। জানি তো আপনার আমার প্রতি অনেক রাগ জমে আছে, কিন্তু আপনি সে রাগ প্রকাশ করতে পারছেন না। বিষয়টা কত ইন্টারেস্টিং, তাই না? সজীব সালমা বেগমের পাশে এসে বসতেই সালমা বেগম অস্থির হয়ে ওঠেন, যেন সজীবকে তিনি কিছু বোঝাতে যাচ্ছেন। সজীব শান্ত কণ্ঠে বলল, আম্মা, কি হয়েছে? কোনো সমস্যা হচ্ছে? সালমা বেগম তার নিচের শারীরিক অস্থিরতা দিয়ে কোনোভাবে যখন সজীবকে কিছু বুঝিয়ে উঠতে পারছিলেন না, তখন শান্ত হয়ে নীরবে চোখের পানি ফেলতে শুরু করলেন। সজীব সালমা বেগমের চোখের পানি মুছে দিয়ে বলল, আম্মা, খুব তাড়াতাড়ি আপনি সুস্থ হয়ে যাবেন, দেখিয়েন। দীর্ঘ 3 মাসের একটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট শেষ করায় সজীব 7 দিনের ছুটি পেয়েছে অফিস থেকে। সজীবের সারাদিন বাসায় থাকার কারণে রিয়া রিফাতকে আসতে বলতে পারে না। এই বিষয় নিয়ে রিয়া আর রিফাত দুজনেই অনেক বিরক্ত হয়ে উঠেছে। সজীব বিছানায় বসে ফোন দেখছিল, রিয়া রান্নাঘরে রান্না করছিল। এই সময় রিয়ার ফোনে বারবার কল আসতে দেখে সজীব রিয়ার ফোন রিসিভ করতেই ওপাশ থেকে একজন পুরুষের রাগেশ্বর ভেসে এলো। কি ব্যাপার তোমার? আমাকে সময় দেওয়ার এখন কোনো প্রয়োজনে মনে করো না। এভাবে আর কতদিন? নিজের প্রয়োজনের সময় তো ঠিকই বাসায় ডেকে সময় কাটিয়েছিলে। এখন আমার অভ্যাসে পরিণত হয়েছে, আর তুমি আগের মতো আর পাত্তা দিচ্ছ না আমাকে। খুব তো বলেছিলে তোমার জামের সাথে তোমার থাকতে ইচ্ছে হয় না, তোমার শাশুড়িকে তোমার সহ্য হয় না। আর এখন 24 ঘন্টা সেই স্বামীকে নিজের আঁচলের নিচে নিয়ে রেখেছ, আর শাশুড়ির সেবা করে সময় কাটাচ্ছ। 3 দিন পর যাই হয়ে যাক না কেন, আমি তোমার বাসায় যাব। তোমার স্বামী থাকলেও আমার যায় আসে না। কথাগুলো বলেই ফোন কেটে যায়। সজীব যেন সম্পূর্ণভাবে স্তব্ধ হয়ে গিয়েছে। রিয়া ওর আড়ালে পরপুরুষের সাথে সম্পর্কে জড়াতে পারবে তা ভাবতেও পারেনি সজীব। পরক্ষণে কিছু বিষয় নিয়ে চিন্তা করে সজীব রিয়ার ফোন থেকে সদ্য আসা কলটি ডিলিট করে দেয়। রাতে রিয়া রুমে এসে সজীবের পাশে বসতেই সজীব থমথমে স্বরে বলল, রিয়া, আমার সেবা যত্ন করতে কি তোমার বিরক্ত লাগে? সজীবের হঠাৎ এমন করা প্রশ্নে রিয়া কিছুটা অবাক হয়। রিয়া শান্ত স্বরে বলল, হঠাৎ এমন প্রশ্ন কেন করছো সজীব? সজীব স্বাভাবিকভাবেই বলল, আমি ঠিক করেছি আগামীকাল থেকে আমার দেখাশোনা ও সেবা যত্ন করার জন্য একজন আয়ের ব্যবস্থা করব, আর ঘর পরিষ্কার করার কাজও সে করবে। তুমি শুধু রান্নার দিকটা খেয়াল রাখবে। রিয়া অবাক কণ্ঠে বলল, তার কোনো প্রয়োজন নেই সজীব, আমি এতদিন ধরে সব সামলে রিয়াকে পুরো কথা শেষ করতে না দিয়ে সজীব রাগেশ্বরে বলল, আমি আমার চূড়ান্ত সিদ্ধান্ত তোমাকে জানিয়েছি রিয়া, তোমার থেকে পরামর্শ নেওয়ার জন্য কিছু বলিনি। ঘুমিয়ে যেও, আমারও ঘুম পাচ্ছে। রিয়া আর কিছু বলতে চেয়েও পারল না। হঠাৎ সজীবের এমন সিদ্ধান্ত আর রাগের কারণও বুঝে উঠতে পারছে না রিয়া, আর চিন্তা না করে রিয়াও শুয়ে পড়ে। 3 দিন পর সজীব অফিসে চলে গেলে রিয়া রিফাতের নাম্বারে কল করে, কিন্তু রিফাতের ফোন বারবার বন্ধ বলছিল। সেই সময় কলিং বেল বেজে উঠলে রিয়া গিয়ে দরজা খুলে দিতেই দেখে রিফাত দাঁড়িয়ে আছে। রিয়া রিফাতের হাত ধরে ভেতরে এনে দরজা আটকে দেয়। রিফাত রাগী স্বরে বলে, আমাকে কি তোমার সময় কাটানোর মাধ্যম বলে মনে হয় রিয়া? রিয়া অবাক স্বরে প্রশ্ন করল, কিসব উল্টোপাল্টা কথা বলছো তুমি রিফাত? রিফাত বিরক্তি নিয়ে বলল, তুমি যা করছো আমি তার থেকে বাড়াবাড়ি কিছু করিনি। গত 7 দিনে তুমি কয়বার ফোন করেছিলে আর কয়টা মেসেজ করেছিলে হিসাব করে দেখেছ? তোমার হাজব্যান্ড বাসায় ছিল, তোমাকে সময় দিয়েছে, সেজন্য তোমার আমার কথা মনেই পড়েনি। তাহলে তো তুমি এটাই বুঝিয়ে দিচ্ছ আমি তোমার সময় কাটানোর একটা মাধ্যমই মাত্র। তোমার হাজব্যান্ড যখন থাকবে না তখন তুমি আমাকে ডাকবে, আমার সাথে সময় কাটাবে, নয়তো আমাকে ভুলেও মনে করবে না। বাহ, কত সুন্দর। রিয়া কিছুটা রাগ নিয়ে বলল, তুমি তো বলেছিলে আমি যেন সজীবের কাছে ভালোভাবে থাকতে পারি, ওকে যেন আমাদের সম্পর্কের কথা বুঝতে না দেই, তাহলে এখন এমনভাবে কথা বলছো কেন?
কথায় কথায় রিয়া আর সজীবের মাঝে ঝগড়ার সৃষ্টি হয়। সেই সময় আবারও কলিং বেল বেজে উঠলে রিয়া রিফাতের মুখ এক হাতে চেপে ধরে বলল, চুপ চুপ, মনে হয় কেউ এসেছে, কিন্তু এই অসময়ে কি আসবে? তুমি আমার ঘরে যাও, আমি দেখছি। রিফাত নিজের মুখ থেকে রিয়ার হাত ছাড়িয়ে নিয়ে রিয়ার ঘরে চলে যায়। রিয়া দরজা খুলতেই সজীবকে একজন মেয়ের সাথে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক স্বরে বলল, তুমি এই অসময়ে বাসায়? আর ওকে? সজীব স্বাভাবিকভাবেই বলল, কেন, এখন কি বাসায় আসার আগে আমার তোমাকে জানিয়ে আসতে হবে? বলেছিলাম তো একজন আয়ের ব্যবস্থা করব, আর এই সে আয়া। রিয়ার চেহারায় ভয় স্পষ্ট, কারণ রিফাত তো ওর ঘরেই আছে। আর সজীব যদি রিফাতকে দেখে এখানে, তাহলে খুব খারাপ পরিস্থিতির সৃষ্টি হবে। সজীব ভ্রুকুচকে বলল, কি ব্যাপার, এভাবে দরজা আটকে দাঁড়িয়ে আছো কেন? আমাকে কি এখন বাসার ভেতরে আসতে দিতে চাইছো না? রিয়া কি বলবে কি করবে বুঝে উঠতে পারছে না। সজীব রিয়াকে সরিয়ে দিয়ে ভেতরে প্রবেশ করে দরজা আটকে দেয়। রিয়ার হাত ধরে নিজের ঘরের দরজার সামনে এসে দাঁড়াতেই রিফাতকে বিছানায় বসে থাকতে দেখে। রিফাত সজীবকে দেখে বসা থেকে উঠে দাঁড়ায়। সজীব রিয়াকে রুমের ভেতরে ধাক্কা দিতেই রিফাত রিয়াকে ধরে নেয়। সজীব সশব্দে হেসে উঠে বলল, তোমাদের দুজনকে একসাথে দেখে এখন আমার মনে হচ্ছে তোমরা একে অপরের জন্যই এই পৃথিবীতে এসেছ। রিয়া সজীবকে কিছু বলতে নেবে, সজীব হাত উঠিয়ে রিয়াকে থামিয়ে দিয়ে বলল, আমার তোমার প্রতি কোনো অভিযোগ নেই রিয়া, আর না, আমি তোমাকে কোনো দোষ দেব না। সব দোষ সব ভুল আমার নিজের। আমি তোমাকে তোমার মতো করে ভালোবাসতে পারিনি, ভালো রাখতে পারিনি, তাই তোমার অন্য কাউকে প্রয়োজন পড়েছে। আমাকে লুকিয়ে সব করার প্রয়োজন ছিল না, সরাসরি বলে দিলেই পারতে আমার সাথে থাকতে তোমার ভালো লাগে না। আমি কোনো প্রশ্ন না করে তোমাকে মুক্তি দিয়ে দিতাম। জানো, আমি কখনো চিন্তা করিনি তুমি আমাকে ধোঁকা দেওয়ার মতো কাজ করবে। 3 দিন আগে রাতে যখন তোমার প্রেমিক কল করে রাগ নিয়ে বলল তুমি আমার সাথে থাকতে চাও না, আমার আমাকে সহ্য করতে পারো না, কথাগুলো বিশ্বাস করতে মেনে নিতে অনেক কষ্ট হচ্ছিল জানো। আজ ইচ্ছে করে সময়ের আগেই বাসে আসলাম, আর নিজের চোখে দেখতে পেলাম সব। এখন আর কোনো সমস্যা নেই। রিয়া আর রিফাত দুজনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সজীব নিজের একটা কাগজ বের করে রিয়া আর রিফাতের উপর ছুড়ে দেয়। রিয়া কাগজটি মেলে সজীবের দিকে তাকিয়ে অবাক স্বরে বলল, ডিভোর্স পেপার? সজীব তাচ্ছিল স্বরে বলল, এতে অবাক হওয়ার মতো কিছু নেই, তুমি তো এটাই চেয়েছিলে। আমি তোমার ইচ্ছাটা পূরণ করলাম, আমি সাইন করে দিয়েছি। এবার তুমি সাইন করে তোমার ভালোবাসার মানুষের সাথে নির্দ্বিধে চলে যেতে পারো রিয়া। সেই সময় রিফাত বলল, আমি রিয়াকে ভালোবাসি না, আর না আমি ওকে আমার সাথে নিয়ে যাব। রিয়া আমাকে নিজের প্রয়োজনে কাজে লাগিয়েছে, আর আমি শুধু ওকে সঙ্গ দিয়েছিলাম, এর বেশি কিছু না। নিজের বউকে সময় দিন, তাহলে আর পরপুরুষ এর সঙ্গ নেবে না। আমি চলে যাচ্ছি, কোনো ঝামেলায় জড়াতে চাই না, আর আজকের পর আমি আপনার স্ত্রীর সাথে কোনো যোগাযোগ রাখব না। রিয়া শক্ত পাথরের মতো দাঁড়িয়ে রিফাতের বলা প্রতিটা কথা শুনল, কিছু বলার ভাষা যেন জানা নেই ওর। সজীব স্মিত হেসে বলল, দরজাটা এদিকে, যেতে পারো। রিফাত আর কোনো কথা না বলে চলে যায়। সজীব রিয়ার সামনে এসে দাঁড়িয়ে শান্ত স্বরে বলল, হীরাকে না চিনে কাছের পেছনে ছুটলে তো ধোকা তো খেতেই হবে। শুনেছিলাম দুনিয়ার ধার যে কোনোভাবেই হোক না কেন দুনিয়াতেই থাকতে শোধ হয়ে যায়। আজ দেখাও হয়ে গেল, তুমি আমাকে ধোকা দিয়েছ, যার জন্য সে আজ তোমাকে ধোকা দিয়ে চলে গেল। ভেবো না এর জন্য আমি তোমাকে মাফ করে আবারও নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করব। এতটা দয়াবান স্বামী আমি নই। যার থেকে একবার ধোকা খাওয়া হয়ে যায় তাকে পুনরায় বিশ্বাস করার মতো ভুল আমি করব না। যত দ্রুত সম্ভব ডিভোর্স পেপারে সাইন করে চিরতরে আমার জীবন থেকে চলে যেও, আর তোমার মোহরানার ধার্য করা 5 লক্ষ টাকাও আমি পাঠিয়ে দেব খুব তাড়াতাড়ি। কথাগুলো বলে সজীব রুম থেকে বেরিয়ে যায়। রিয়া ওর জীবনের 2 কুল হারিয়ে ধপ করে মেঝেতে বসে পড়ে।